বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন পিএসসি আইসিডিএস মেনে 4th পেপারে 100 নম্বরের পাটিগণিতে যে সিলেবাস আছে, মূলত তার লক্ষ্যে আজ আমরা পাটিগণিতের অঙ্ক পরীক্ষায় কিভাবে করা উচিত তা শিখব। যারা ডেসক্রিপটিভ ইংলিশ ও বাংলার প্রস্তুতি নিচ্ছ তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। এই প্রশ্ন ডাব্লিউবিপিএসআই মেন ও মিসলেনিয়াস মেনের জন্য সমানভাবে উপকারী। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে, এ ফ্রুট সেলার সোল্ড 1000 অরেঞ্জেস। ইন সাম হি মেড আ প্রফিট অফ 25% and in the rest made a profit of 15%, but on the whole he made a profit of 18%. Find the number of oranges sold on different profits. একজন ফল বিক্রেতা 1000টি লেবু বিক্রি করলেন। কিছু লেবুতে তার 25% লাভ হলো এবং বাকি লেবুতে তার 15% লাভ হলো। মোটের উপর তার 18% লাভ হলো। ফাইন্ড দ্য নাম্বার অফ অরেঞ্জেস সোল্ড অন ডিফারেন্ট প্রফিটস। এই যে বিভিন্ন প্রফিটে যে লেবুগুলো বিক্রি করলেন, যেমন 25% কিছু লেবু বিক্রি করেছেন, 15% প্রফিটে কিছু লেবু বিক্রি করেছেন। বলেছে 25% প্রফিটে কতগুলো লেবু বিক্রি করেছেন এবং 15% প্রফিটে কতগুলো লেবু বিক্রি করেছেন। প্রশ্ন বোঝা গেছে? দেখো, এখানে 1000টি লেবু তিনি বিক্রি করেছেন। আমি ধরে নিই যে 1000টা লেবুর ক্রয় মূল্য ছিল 1000 টাকা। তিনি 1000টা লেবু বিক্রি করেছেন, কিন্তু আমি বিক্রয় মূল্য ধরছি না। 1000টা লেবু যেহেতু তিনি বিক্রি করেছেন, তার মানে 1000টা লেবু তিনি কিনেছিলেন। আমি মনে করছি ওই 1000টা লেবু যেগুলো কিনেছিল সেগুলোর ক্রয় মূল্য 1000 টাকা। মনে করি 1000টি লেবুর ক্রয় মূল্য ছিল 1000 টাকা এবং 25% লাভে এক্সটি ও 15% লাভে মোট 1000 পিস আছে। তার মধ্যে এক্সট্রা যদি 25% লাভে বিক্রি করে, তাহলে বাকি কতগুলো থাকবে? 1000 থেকে এক্স বাদ দাও, এতগুলো বাকি থাকবে। তাহলে 15% লাভে 1000 মাইনাস এক্সটি লেবু বিক্রি করেছেন। এবার দেখো, যে ডাটাগুলো দিয়েছে আমি ডাইরেক্ট লিখতে পারি প্রশ্নানুসারে। এক্সট্রা লেবু 25% লাভে বিক্রি করেছে। আচ্ছা, এক্সট্রা লেবু কিনেছে ক টাকায়? 1000টা লেবুর ক্রয় মূল্য যদি 1000 টাকা হয়, তার মানে একটা লেবুর ক্রয় মূল্য 1 টাকা। তাহলে এক্সট্রা লেবুর ক্রয় মূল্য কত? এক্স টাকা। একটার ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, এক্সটির ক্রয় মূল্য এক্স টাকা। এক্স টাকায় কিনেছে। এই যে এক্সটি লেবু যেটা বিক্রি করেছে, সেই এক্সটি লেবুর ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা। এই এক্স টাকার উপরে সে 25% লাভ হয়েছে। 25% মানে 25/100। অর্থাৎ এই এক্স পিস লেবুতে যেটার কেনা দাম এক্স টাকা, তার ওপর এই টাকাটা লাভ হলো। প্লাস বাকি একই রকমভাবে 1000 মাইনাস এক্সট্রা লেবু বাকি আছে। একটা লেবুর ক্রয় মূল্য 1 টাকা। তাহলে 1000 মাইনাস এক্সটি লেবুর ক্রয় মূল্য 1000 মাইনাস এক্স টাকা। তাহলে এই বাকি লেবুগুলো 1000 মাইনাস এক্স টাকায় কিনেছেন, কিন্তু এই বাকিতে তার 15% লাভ হয়েছে। 15% মানে 15/100। তাহলে আমি দেখলাম যে তার এক্স পিস লেবুতে এত টাকা লাভ হয়েছে এবং বাকি লেবুতে এত টাকা লাভ হয়েছে। অর্থাৎ এই লাভ প্লাস এই লাভ মিলে তার ওভারঅল লাভ হয়েছে। কিন্তু প্রশ্নে বলেছে এই ওভারঅল লাভটা হচ্ছে 18%। 18% মানে কি? আমি 1000 টাকায় কিনেছি, তার 18% হচ্ছে ওভারঅল প্রফিট।
বোঝা গেছে? 18% মানে 18/100। 1000 টাকায় মোট কিনেছেন, ওভারঅল মানে আমি যত টাকায় মোট কিনেছি লেবুগুলো তার উপর 18% আমার লাভ হয়েছে। বোঝা গেছে? এবারে ক্যালকুলেশন করব, কিন্তু এই 100 এরম করে টেনে না। দেখো এইখানে স্টেপ জাম্প কীভাবে করতে হয়। আমি দেখতে পাচ্ছি 100 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তার মানে 100-র ভূমিকা নিচে এই কোনো সংখ্যাতেই নেই। তাই আমি শুধুমাত্র উপরের ক্যালকুলেশানটাই করে ফেলতে পারি। অর্থাৎ আমি এখানে লিখতে পারি 25x, জাস্ট এটা গুণ, প্লাস এটার সঙ্গে আছে 100 মাইনাস এক্স ইন্টু 15, 1000 মাইনাস এক্স ইন্টু 15 সমান 1000 গুণিতক 18। সব নিচের 100গুলো কেটে গেল। বোঝা গেছে? ওটা করে দেখানোর দরকার নেই। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, এটা বা লিখবে 25x মাইনাস 15x, এখান থেকে প্লাস 15,000টা এখানকার 18,000-এর দিকে চলে যাবে। 18,000 প্লাস 15,000 ছিল, এদিকে গেলে মাইনাস 15,000। 18 থেকে 15,000 বাদ দিলে 3,000। তাহলে এখান থেকে 10x-এর ভ্যালু হলো 3,000। তাহলে x-এর ভ্যালু কত? x-এর ভ্যালু আসবে, যদি শূন্য কাটি, 300। আমি x কি ধরেছি? 25% লাভে x পিস মানে 300টা বিক্রি করেছে, এবং 15% লাভে 1000 মাইনাস 300 অর্থাৎ 700টি বিক্রি করেছেন। এটাই প্রশ্নে চেয়েছিল যে 25% লাভে কতগুলো লেবু বিক্রি করেছেন এবং 15% লাভে কতগুলি লেবু বিক্রি করেছেন। জাস্ট অ্যান্সারটা লিখে দেবে। অতএব 25% লাভে, আমি এই লাইনটাই লিখছি, উত্তরটা দেখো এইটা, এটা হবে উত্তরের লাইন। 25% লাভে এক্স আছে, সেখানে 300টি বসিয়ে দাও, 300টি, ও 15% লাভে 1000 মাইনাস 300 সমান 700টি লেবু বিক্রি করেছেন। এটা তোমাদের উত্তর। পরের প্রশ্ন। পরের যে প্রশ্নটা আছে সেটা রেস অ্যান্ড গেমসের অঙ্ক। এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে করো, খুব নর্মাল অঙ্কই থাকবে, যে আহামরি কিছু না। কয়েকটা টার্ম শুধু তোমাদের জানতে হবে, কিন্তু এখান থেকে একটা অঙ্ক আমার মতে আসা উচিত। যেরকম প্রশ্নের টেন্ডেন্সি আমি দেখেছি, তোমরা জানো আমি একটা ইবুক তৈরি করেছি ডেসক্রিপটিভ ম্যাথের উপর, যেখানে আমি এই প্রশ্নটাকে প্রায় সময় দেখেছি। সেই জন্য রেস অ্যান্ড গেমসের প্রশ্ন কিন্তু তোমরা ভালোভাবে করবে। কি বলেছে? ইন 1000 মিটার রেস এ ক্যান বিট বি বাই 20 মিটার, while in a 500 মিটার রেস বি ক্যান বিট সি বাই 15 মিটার। বাই হোয়াট ডিস্টেন্স এ উইল বিট সি ইন আ 200 মিটার রেস। কি বলেছে? 1000 মিটারের রেসেতে এ বিকে 20 মিটারে হারায়। এটা মানে হচ্ছে যখন এ 1000 মিটার পৌঁছে যাবে, দেখো এ বিকে হারিয়েছে, মানে 1000 মিটার রেসেতে এ যদি বিকে হারায় তাহলে এ ফিনিশিং পয়েন্টে পৌঁছে গেছে। বিকে 20 মিটারে হারাচ্ছে, বিট মানে কি? হারানো। বিকে 20 মিটারে হারিয়েছে মানে এ যখন 1000 মিটার রেসে এন্ড পয়েন্টে চলে গেছে তখন বি 20 মিটার পিছনে আছে, অর্থাৎ বি 1000 মাইনাস 20 সমান 980 মিটার তখন গেছে। যে সময় এ 1000 মিটার রেস শেষ করেছে, বি 20 মিটারে হেরেছে, মানে তখন বি 1000 মিটার থেকে 20 মিটার দূরে ছিল। একই রকমভাবে যেখানে 500 মিটার রেসেতে বি সিকে 15 মিটারে হারায়, বি সিকে 15 মিটারে হারাচ্ছে 500 মিটারের রেসেতে, এর মানে হচ্ছে বি যখন 500 মিটারের রেসে এন্ড পয়েন্টে চলে গেছে, ঠিক সে সময় সি 15 মিটার দূরে আছে, অর্থাৎ 500 মাইনাস 15 485 মিটারে সি তখন আছে। এই হয়েছে অঙ্ক। প্রশ্ন বলেছে যে একটা 200 মিটারের রেসেতে এ সিকে কত মিটারে হারাবে। বুঝতে পারছো? এ বি সি তিনজনের কথা বলা হয়েছে যে 200 মিটারের রেসে এ সিকে হারাবে, মানে এ 200 মিটারে পৌঁছে যাবে, সি তখনও কিছুটা দূরে থাকবে। তোমাকে বলতে হবে যে কতটা দূরে থাকবে, সেটাই হবে কত মিটারে হারাবে। যেহেতু 200 মিটারের রেস, আমার টার্গেট থাকবে প্রথম যে এ 200 মিটার গেলে কি হয়, এটা প্রথম টার্গেট। দেখো কি করছি আমরা, যে 1000 মিটার রেসেতে এ বিকে 20 মিটারে হারাচ্ছে, মানে এ যখন 1000 মিটার যায়
বি তখন 1000 মাইনাস 20 সমান 980 মিটার যায়। কারণ আমার এ এর সঙ্গে বি আছে, কিন্তু আমার এ এর সঙ্গে সি এর রিলেশন দরকার। খেয়াল রেখো, 980 মিটার যায়। তাহলে এ যখন 1 মিটার যায়, বি তখন কত যাবে? 980 বাই 1000 মিটার, ঐকিক নিয়ম। এ যখন, আমার টার্গেট হচ্ছে এ 200 মিটার গেলে কি হবে, এই লাস্ট লাইনটা টার্গেট। এ সিকে হারাচ্ছে মানে এ 200 মিটার পৌঁছে গেছে, সেই জন্য আমি করছি এ যখন 200 মিটার যায় তখন বি কত যাবে? 980 গুণিতক 200 বাই 1000। এটা কাটো, 5 19 95, 5 6 30, 196 মিটার। বোঝা গেছে? তাহলে যখন এ 200 মিটার যাচ্ছে তখন বি যাচ্ছে 196 মিটার। আমি যখন দেখব যে বি যখন 196 যাচ্ছে, সি তখন কত যাবে। দেখো রিলেশনটা কীরকম, এ 200 গেলে বি গেল 196। এর পরের টার্গেট থাকবে বি যখন 196 যাবে তখন সি কত যাবে। সি যেটা যাবে, এ আর সি এর মধ্যে পার্থক্য বার করলে তোমার উত্তর হবে। এই হচ্ছে টার্গেট। বোঝা গেছে? এবার দেখব বি আর সি এর মধ্যে রিলেশান ছিল কি, যখন 500 মিটারের রেসে বি সিকে 15 মিটারে হারাচ্ছে। তাহলে লেখো আবার, বি যখন 500 মিটারে যায়, সি তখন যায় কত? 15 মিটারে হারাচ্ছে। 500 মাইনাস 15 সমান 485 মিটার। বোঝা গেছে? তাহলে বি যখন 1 মিটার যায় তখন সি কত যাবে? 485 বাই 500। বি যখন, আমার টার্গেট বি এখানে বেরিয়েছে 196, তাহলে বি যখন 196 যাবে, সি তখন কত যাবে? 485 গুণিতক 196 বাই 500। এটা ক্যালকুলেশন করবে, দশমিকে আসবে 100, আমি এখানটা দেখিয়ে দিচ্ছি, 190.12 মিটার। তাহলে আমি দেখলাম বি যখন 196 যাবে, সি যাবে 190.12 মিটার। বোঝা গেছে? তাহলে জিনিসটা কী হলো, এবারে যে এই যে একটা লাইনের মধ্যে এ বি সি আমি লিখলাম, এটা মানে হয়েছে একটা 200 মিটারের রেস হয়েছে। সেই রেসেতে এ 200 মিটার রেসেতে 200 মিটারই চলে গেছে, বি তখন 196 মিটার গেছে এবং সি তখন 190.12 মিটার গেছে। বোঝা গেছে? তাহলে 200 মিটারের রেসেতে এ সিকে কত মিটারে হারাবে, আমি এ থেকে সি এর ডিফারেন্সটা নিয়ে নেব। এই হচ্ছে অঙ্ক। বোঝা গেছে? তাহলে আমি উত্তর লিখব যে এ সিকে পরাজিত করে, অর্থাৎ 200 মিটারের রেসে, 200 মিটারের প্রতিযোগিতায় এ সিকে 200 মাইনাস কত? 190.12 সমান 9.88 মিটারে পরাজিত করে। পরের প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলি, আমি বেশ কিছুদিন আগে একটা এরিথমেটিকের 550টা প্রশ্নের এমসিকিউ এর উপর একটা প্র্যাকটিস সেট ই বুক তৈরি করেছিলাম। 550টা প্রশ্নের ই বুক প্র্যাকটিস সেট ছিল। আইসিডিএস, ডব্লিউবিপিএসআই এবং মিসলেনিয়াসে যেরকম ডেসক্রিপটিভ টাইপের অঙ্ক আসে এরিথমেটিক, তার লক্ষ্যে আর একটা ই বুক তৈরি করেছি যার নাম দেওয়া হয়েছে ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্স। এই ই বুকটা পিএসসির ডাব্লিউবিসিএস মেন, মিসলেনিয়াস মেন এবং ক্লার্কশিপ মেন, এই সমস্ত পরীক্ষায় আসা প্রশ্নগুলোর, জানো তোমরা 2013 পর্যন্ত ডাব্লিউবিসিএস মেনের ডেসক্রিপটিভ পেপার ছিল, যেভাবেই আমি এখন অঙ্ক করে দেখাচ্ছি সেইভাবে করে দেখাতে হতো, এবং মিসলেনিয়াস মেনে এখনও আছে এবং পিএসসি ক্লার্কশিপও মেন পরীক্ষাতেই ডেসক্রিপটিভ এইভাবে করতে হয়। তা এই সমস্ত প্রশ্নগুলোর কম্পাইল করে কিভাবে প্রশ্নগুলোর উত্তর যথাযথভাবে করতে হয় সেটা কিন্তু এই বইতে রেখেছি। সমস্তটাই সলভ করা আছে। 250টা প্রশ্ন মোট কালেক্ট করা হয়েছে, তার মধ্যে 200টা প্রশ্নর আমি পুরোপুরি সমাধান করে দিয়েছি যেভাবে এখন করছি,
এবং বাকি 50টা তোমাদের প্র্যাকটিস সেট হিসেবে রাখা হয়েছে। ওই 200টা ভালোভাবে প্র্যাকটিস করার পর প্র্যাকটিস সেটের 50টা প্রশ্ন তোমরা করবে। আমি বেশ কিছুদিন পরে যদি কোনো প্রশ্নে প্রবলেম হয় আগে নিজেরা করো, এক্ষুনি তুমি বললে আমি করে দেবো না, আমি জানি তোমাদের করতে একটু সময় লাগবে, করে নিয়ে তারপর প্র্যাকটিস সেট হাত দাও। সেখান থেকে যদি কোনো প্রবলেম হয় আমাকে বলো। 1.30 MBর এই বইতে মোট পাতার সংখ্যা 106। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। পরের প্রশ্নে বলেছে, দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ রিডিউসড বাই ₹8 পার ডজন, thereby a customer can buy 3 more articles by ₹60 than before. Find the original price of the article per dozen. প্রাইস অফ অ্যান আর্টিকেল, কোনো বস্তুর মূল্য ডজনে 8 টাকা কমে গেল। রিডিউসড বাই ₹8 পার ডজন, 1 ডজনে 8 টাকা দাম কমে গেল। এর ফলে একজন খরিদ্দার যে আগে 60 টাকায় জিনিস পেত এখন সেই 60 টাকাতে 3টে জিনিস বেশি পাচ্ছে। কেন? জিনিসের দাম কমে গেছে। 60 টাকায় আগে যতগুলো পেত এখন 3টে জিনিস বেশি পাচ্ছে। ফাইন্ড দ্য অরিজিনাল প্রাইস অফ দ্য আর্টিকেল পার ডজন। প্রতি ডজন বস্তুর অরিজিনাল দাম অর্থাৎ প্রথমে দাম কত ছিল সেটা বার করতে হবে। প্রশ্ন বোঝা গেছে? তুমি মনে করো যেটা বার করতে বলেছে যে অরিজিনাল দাম কত ছিল, মনে করি আগে, অরিজিনাল মানে আগে, প্রথমে আগে 1 ডজনের দাম ছিল 1 ডজন বা 1 ডজন বস্তু বা 1 ডজনের দাম ছিল X টাকা। এটাই বার করতে হবে যে কত টাকা ছিল, অর্থাৎ X এর ভ্যালু বার করতে হবে। এখন কত হয়েছে? এখন 1 ডজনের দাম রিডিউসড বাই ₹8, 8 টাকা কমে গেছে। রিডিউসড টু ₹8 মানে হচ্ছে 8 টাকা হয়েছে, আর রিডিউসড বাই ₹8 মানে 8 টাকা কমেছে। বোঝা গেছে? বাই থাকলে কমেছে আর টু মানে কমে হয়েছে। তাহলে এখন দাম কমে হলো আগে X টাকা ছিল এখন 8 টাকা কমে গেছে, X মাইনাস 8 টাকা পার ডজন। বোঝা গেছে? প্রতি ডজনের দাম। এবারে দেখো যে ডাটা দিয়েছে সেটা প্রশ্নানুসারে লিখে দাও, শর্ত যেটা দিয়েছে প্রশ্নানুসারে। এবার আমাকে বলো তো দামটা কমে গেছে মানে এখন আমি বেশি জিনিস পাবো, আর দামটা বেশি থাকলে আমি কিন্তু কম জিনিস পাচ্ছিলাম। আমি 60 টাকা দিয়ে কিনছিলাম, দেখো আগেও 60 টাকা খরচ করেছি, এখনও 60 টাকা খরচ করেছি। এখন 60 টাকায় আমি কতগুলো পাবো? দেখো X মাইনাস 8 টাকায় যদি 1 ডজন পাই তাহলে 60 টাকায় কত পাবো? 60 বাই X মাইনাস 8। তুমি এইভাবে করতে পারো, X মাইনাস 8 টাকায় পাওয়া যায় 1 ডজন, 1 টাকায় পাওয়া যায় 1 বাই X মাইনাস 8 ডজন, আর 60 টাকায় কত পাওয়া যায়? 60 উপরে উঠবে। কিন্তু ওইভাবে তুমি পরীক্ষায় করতে পারবে না। বুঝেছো? তাহলে প্রশ্ন অনুসারে 60 টাকায় এখন পাওয়া যাচ্ছে এইটা, আর 60 টাকায় আগে কত পাওয়া যেত? দেখো এইটা দিয়ে যখন 60কে ভাগ করেছি একই রকমভাবে X দিয়ে 60টাকে আমি ভাগ করলে আমি পাবো যে আগে কতগুলো পাওয়া যেত, ঠিক না? 1 ডজনের দাম X টাকা মানে X টাকায় পাওয়া যায় 1 ডজন, 1 টাকায় পাওয়া যাবে 1 বাই X, আর 60 টাকায় পাওয়া যাবে কত? তার মানে এখন পাওয়া যাচ্ছে এতগুলো বস্তু, আগে পাওয়া যেত এতগুলো বস্তু। আগে আর এখনকার পাওয়া যাওয়া বস্তুর মধ্যে পার্থক্য কত? এইটা মাইনাস এইটা। কিন্তু এখানে বলেছে যে আগে আর এখনকার বস্তুর মধ্যে 3টে পার্থক্য আছে, অর্থাৎ 3টে বেশি পাচ্ছি, তাই এটা আমি 3 লিখলাম। কিন্তু খেয়াল করো এইটা কি করা হয়েছে, এটা কিন্তু ডজনে বার করা হয়েছে। X মাইনাস 8 টাকায় পাওয়া যায় 1 ডজন, 1 টাকায় পাওয়া যাবে কত ডজন, 60 টাকায় পাওয়া যাবে কত ডজন। তার মানে এটাও ডজন ছিল, এটাও ডজন ছিল। ডজন থেকে ডজন বাদ দিলে 3 পিস তুমি লিখতে পারো না, তোমাকে এই 3 পিসকে ডজনে প্রকাশ করতে হবে, তাই 12 দিয়ে ভাগ করতে হবে। বোঝা গেছে? এটা ডজন আছে, এটা ডজন আছে, তাই পিস 3 পিস বেশি পাচ্ছ। 3 পিস মানে 12 দিয়ে ভাগ করলে 3 বাই 12 ডজন হচ্ছে। বুঝতে পেরেছো আশা করি। এবারে দেখো এখান থেকে 60টাকে কমন নিয়ে নাও। কমন নিলে এখান থেকে 1 বাই X মাইনাস 8 মাইনাস 1 বাই X, এইখানে পড়ে থাকবে 3 বাই 12। বোঝা গেছে? 3 বাই 12 মানে 1 বাই 4 করে নাও, 1 বাই 4 এখানেই কেটে দাও, 1 বাই 4। এবারে যদি এইটাকে একটু সরল করো, 60
এটা আসবে এক্স, এটা আসবে মাইনাস এক্স প্লাস 8 আর নিচে থাকবে এক্স ইন্টু এক্স মাইনাস 8 সমান 1/4। এখান থেকে এক্স এক্স কাটো। এখানে দেখো এইটা গুণ হয়ে এইদিকে যাবে আর এইটা গুণ হয়ে এইদিকে আসবে। এইটা যদি গুণ হয়ে ওইদিকে যায় তাহলে কীরকম হবে, এক্স স্কোয়ার মাইনাস 8x সমান এইটা গুণ হওয়া মানে কি 8কে 4 দিয়ে গুণ, তাকে 60 দিয়ে গুণ, তাই তো 60 8 আর 4 গুণ 4 8 32কে 60 দিয়ে গুণ করলে 1920। বোঝা গেছে? তাহলে আমি এটা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 1920 ইজ ইকুয়াল টু 0। এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, করে দেখাতে হবে। বা এক্স স্কোয়ার এটা 48 40 মাইনাস 48x প্লাস 40x মাইনাস 1920 সমান 0। বা এক্স কমন নিলে এক্স মাইনাস 48 প্লাস 40 কমন নিলে এক্স মাইনাস 48 সমান 0। এক্স মাইনাস 48 এক্স প্লাস 40 ইজ ইকুয়াল টু 0। রিয়েল টার্ম ফ্যাক্টর জানো সকলে, এক্স মাইনাস 48 এখান থেকে কমন গেল। তাহলে দুটি সংখ্যার গুণফল যেহেতু লিখতে হবে, যেহেতু দুটি সংখ্যার গুণফল 0, এটাই তো সমস্যা, সব লিখতে হবে। অতএব হয় এক্স মাইনাস 48 সমান 0, অতএব এক্স সমান 48, বা এক্স প্লাস 40 ইজ ইকুয়াল টু 0, এক্স সমান মাইনাস 40। দুটো সংখ্যার গুণফল 0 হলে নয় এটা সমান 0 হবে অথবা এটা সমান 0 হবে। কিন্তু এক্স যেটা ধরেছিলাম সেটার দাম কখনো নেগেটিভ হয় না। তুমি এখানে লিখবে এখানে এক্স অসমান মাইনাস 40, এটা লিখে দিলেই চলবে, এক্স অসমান মাইনাস 40, কেন এক্স তুমি দাম ধরেছো। আমি লিখব তাহলে, তোমাকে প্রশ্ন দেওয়া হয়েছিল যদি খেয়াল করো, প্রশ্ন দেওয়া হয়েছে ফাইন্ড দ্য অরিজিনাল প্রাইস অফ দ্য আর্টিকেল পার ডজন। প্রতি ডজন অরিজিনাল দাম কত, যেটা আমি আগে লিখেছিলাম, এক ডজনের দাম ছিল এক্স টাকা, এখানে এক্সের ভ্যালু বেরিয়েছে 48, তাহলে অরিজিনালের দাম হচ্ছে 48 টাকা, অর্থাৎ আগে এক ডজনের দাম ছিল 48 টাকা, এটা হবে উত্তর। আগে এক ডজনের দাম ছিল, যেটা পজিটিভ ভ্যালু বেরিয়েছে সেটা হচ্ছে 48 সমান 48 টাকা, এটা উত্তর। পরের প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন দেখো, ₹3,400 is divided among A, B, C and D in such a way that the shares of A and B, B and C and D may be 2:3, 4:3 and 2:3 respectively. Find the sum of the shares of B and D. 3,400 টাকা এ বি সি ও ডি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ বি, বি সি এবং সি ডি এর প্রাপ্ত টাকার অনুপাত 2:3, 4:3 এবং 2:3 হয়। ফাইন্ড দ্য সাম অফ শেয়ার্স অফ বি অ্যান্ড ডি। বি এবং ডি এর প্রাপ্ত টাকার যোগফল কত? বোঝা গেছে? দেখো এখানে এ আর বি এর রেশিও কী দিয়েছে, A:B সমান দেওয়া আছে 2:3। দেখতে পাচ্ছ A:B প্রথমে ছিল, প্রথম রেশিও 2:3, তাহলে 2:3 লিখলাম। পরে B:C দেওয়া আছে, আমি দেখো জাস্ট একটা সরিয়ে B:C লিখব, এটা সমান হচ্ছে 4:3। তাহলে আমি A:B:C কিরম আসবে, A:B:C। দেখো এই যে বি এর নিচে আমি বিটাকে রেখেছি, এটার সুবিধের জন্য এইখানেও দেখো নিচে রেখেছি, অর্থাৎ 4 দিয়ে আর 4 আর 3 এই দুটো পরস্পর ক্রস করো, অর্থাৎ 4 দিয়ে এই পুরোটাকে গুণ করো, 3 দিয়ে এই পুরোটাকে গুণ করো। আমি যদি 4 দিয়ে পুরোটাকে গুণ করতাম তাহলে কি হবে, 4 দুগুণে 8, 3 4 12। এবার যখন 3 দিয়ে গুণ করছি 3 4 12, এটা তো সমান, আর এটা হবে 3 3 9। বুঝে গেছে? 8:12:9। এই যেটা থাকবে বি আর বি এইখানে সমান করে লেখা আছে, এই ফিগারগুলো এই 4 দিয়ে এই পুরোটাকে গুণ করবে, 3 দিয়ে পুরোটাকে গুণ করবে, যেটা কমন আসবে সেটাকে মাঝখানে বসিয়ে রেখে দেবে। এবার A:B:C পাওয়া গেছে। আবার দেখো এইখানে C:D দেওয়া আছে, আমি C এর নিচে C লিখলাম, D এটা দেওয়া আছে, তাহলে C এখানে ছিল, C:D 2:3 দেওয়া আছে,
তাই সি যেহেতু এইখানে ছিল তাই সি এর নিচে এর সি যেটা 2 আছে সেটা বসাবো। বুঝতে পারছো, এ বি সি মানে এটা সি ছিল, এখানে C/D আছে তাই সি এর তলায় সি বসালাম, এখানে যে অনুপাত দেওয়া আছে সেখানেও সি এর তলায় সি বসাবো। একই রকমভাবে আমরা এখানে A/B/C/D বার করব। সেটা কীরকম হবে আমি বললাম, দেখো এই যে ওপর নিচে যেটা আছে 2 দিয়ে এই পুরো ফিগার গুণ হবে, 9 দিয়ে পুরো ফিগার গুণ হবে। 2 দিয়ে যদি পুরো ফিগারটাকে গুণ করি তাহলে 2 8 16 ইস্টু 12 দুগুণে 24 ইস্টু 9 দুগুণে 18। আবার 9 দিয়ে যখন গুণ করব 9 দুগুণে 18 হয়ে গেছে, আর 9 দিয়ে একে গুণ করলে 3 9 27। বোঝা গেছে? তাহলে ABCD যে টাকাটা পেয়েছে সেই টাকা 16/24/18/27 এই অনুপাতে ভাগ হবে। অতএব 3400 টাকা লভ্যাংশ থেকে, অতএব 3400 টাকা থেকে বি পাবে কত? 3400 গুণিতক বি কোথায় আছে? বি এখানে আছে 24, আর এখানে এই দুগুলোকে যোগ করো, 16 24 20 40 50 70, 28 সাথে 15 মানে 85, তাহলে 24/85। কিন্তু এটা করে দিলে হবে না, তোমাকে এখানে একটা প্রথম লাইনে যেখানে করছো এখানে লিখবে যেহেতু অনুপাতের যোগফল, এটা কিন্তু লিখতে হবে, অনুপাতের যোগফল সমান 16 + 24 + 18 প্লাস কত আছে 27 সমান 85, এটা লিখে দিও, একটা জায়গাতে লিখলেই হবে। এবার দেখো এটাকে যদি আমি কাটি, এটা কাটলে আসবে 960 টাকা, জায়গা নেই আমি রেখে দিচ্ছি এখানে। আর একই রকমভাবে 3400 টাকা থেকে কার চেয়েছে? বি আর ডি এর যোগফল, ডি পাবে, তাহলে 3400 গুণিতক ডি ছিল 27, 27 অনুপাতের যোগফল 85। এখানে আর এটা লেখার দরকার নেই, এটা একবারই লিখতে হবে। 3400 এটাকে যদি আমি কাটি এটা আসবে 1080 টাকা। তাহলে বলেছে বি ও ডি একত্রে কত পাবে? অতএব বি ও ডি একত্রে পাবে, বা বি ও ডি এর টাকার যোগফল। বি পেয়েছে 960, ডি পেয়েছে 1080, তাহলে এই দুটোকে যোগ করলে 2040 টাকা হবে, যেটা হবে উত্তর। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।